বিচ্ছেদ দীর্ঘ 28 বছরের। মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেস গড়েছিলেন। তারপর গঙ্গা এবং যমুনা দিয়ে বয়ে গেছে অনেক জল। তার কখনো প্রয়োজনে কংগ্রেসের হাত ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো প্রয়োজন ফুরলে কংগ্রেসের হাত ছেড়েছেন। কিন্তু এবার এই মুহূর্তে দাঁড়িয়ে নজিরবিহীন সংকটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এই সংকটকালে পরিত্রাণের উপায় হিসেবে তিনি সোনিয়া গান্ধীর দ্বারস্থ হয়েছেন। পরপর দুদিন সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন, বৈঠক করলেন, ফিরে এলেন, এবং জাতীয় রাজনীতি তোলপাড় যে জল্পনায় তাহলে কি তৃণমূল কংগ্রেস কংগ্রেসেই মিশে যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফিরে যাচ্ছেন কংগ্রেসেই, আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। 4 মে নির্বাচনের ফল বেরিয়েছিল, ঠিক তার পরদিন বিজেপির জয় জয়কার। তার পরদিন 5ই মে আমরা এখানে বসেই ভিডিও করেছিলাম। তুমি বলেছিলে যে ভিডিওর মূল বিষয়বস্তুই ছিল ওটাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসেই মিশে যাবে এই প্রশ্নে। এবং দর্শকরা সেই ভিডিও লিঙ্ক আপনারা আজকের এই ভিডিওর ওপরে আই বাটন ক্লিক করে দেখেও নিতে পারেন। তো সেক্ষেত্রে আজ জল্পনা আবার নতুন করে তুঙ্গে উঠেছে। তাহলে কি ছবি দেখবো আমরা 2029-এর লোকসভা নির্বাচনে? মমতা বন্দ্যোপাধ্যায় অধীর চৌধুরীর হয়ে প্রচার করছেন, বা অধীরবাবু মমতার হয়ে প্রচার করছেন, এরকম একটা ছবি, এছাড়া আর কোনো পথ নেই। দেখো, 5 মে যে প্রেস কনফারেন্সের কথা তুমি বলছো, যে বিধানসভা ভোটের ফল প্রকাশের ঠিক পরদিন মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটে প্রেস কনফারেন্স করেছিলেন। আমার পরিষ্কার মনে আছে যে সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যাবে কি যাবে না এই নিয়ে কেউ কোনো আলোচনা করছিল না। বাট আমি এখান থেকে আমাদের যে 2 সাংবাদিক ওখানে ছিলেন, রফিকুল জামাদার এবং সঞ্জয় সুর, তাদেরকে প্রশ্ন লিখে পাঠাই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে যদি কোনো প্রশ্ন করতেই হয় তাহলে সরাসরি একটি প্রশ্নই করতে হবে, সেটা হচ্ছে যে দিদি, কংগ্রেস কি তৃণমূল কি এবার কংগ্রেসের সঙ্গে মিশে যাবে? এই সোজা প্রশ্নটাই আমাদের একমাত্র প্রশ্ন ছিল, একটি প্রশ্ন। আরেকটা সেকেন্ড প্রশ্ন ছিল যে নির্বাচন পরবর্তী যে হিংসার ঘটনার কথা বলা হচ্ছে সঙ্গে সঙ্গেই, তো এটার জন্য কি আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করবেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে ডিজেল বাজানোর কথা বলেছিলেন। ঠিক, এই দুটো প্রশ্ন আমি পাঠিয়েছিলাম, আমাদের সাংবাদিকদের করতে বলেছিলাম। নর্মাল কি হয়, কেউ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং আমি এই প্রশ্ন করার পরেই প্রমাদ গুনছিলাম যে আমাদের সাংবাদিকদের উপরে আবার তিনি কি বলেন, কারণ এই ধরনের প্রশ্ন করলে উনি অতীতে বারবার বলেছেন আপনাকে তো বিজেপি এই প্রশ্ন প্লান্ট করতে বলেছে, আপনি তো সিপিএম এর লোক, আপনি মাওবাদী, এই ধরনের বলেছেন। তো সেটা বললে আমার কোনো অসুবিধা ছিল না, যে মাওবাদী বলা বা কংগ্রেসি বলা বা বিজেপি বলা বা সিপিএম বলা, কারণ হচ্ছে সাংবাদিকদের কাজই প্রশ্ন করা। ইন্টারেস্টিংলি যে তিনি কিন্তু উত্তরে বলেছিলেন যে এটা পার্টির ইন্টারনাল স্ট্র্যাটেজির ইস্যু, এটা আমি আপনাকে বলবো কেন। মনে আছে, ঠিক। তার মানে উনি কিন্তু সম্ভাবনা উড়িয়ে দেননি, খোলা রেখেছিলেন, উনি রাস্তাটা খোলা রেখেছিলেন। যে কংগ্রেসকে তৃণমূল 2021 সালের বিধানসভা ভোটের পর থেকে, রাদার 2016 সালের পর থেকে, যে কন্টিনিউয়াসলি নানা রকম ভাবে বলে গেছে যে বিগ ব্রাদার অ্যাটিটিউড মানবো না, এই না সেই না, এবং কংগ্রেসকে পশ্চিমবঙ্গে দুর্বল করার নেপথ্যে তো তৃণমূল। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সোনিয়া গান্ধীর বাড়িতে যেতে হবে, সেই দেওয়াল লিখন 4 তারিখ স্পষ্ট হয়ে দুপুর 1টার পরে পরিষ্কার হয়ে গেছিল। এবং এটা উনি বারবার করেছেন। ধরো 2006 সালে যখন পশ্চিমবঙ্গে তৃণমূল খারাপ ফলাফল করে, 2004-এর ভোটে তিনি যখন একা সাংসদ হয়ে যান, তারপরে সিঙ্গুর নন্দীগ্রাম মুভমেন্ট তিনি করেছেন, ঠিক আছে, কিন্তু 2009 সালের লোকসভা ভোটে কংগ্রেস যদি তার সঙ্গে জোট না করতো তাহলে তো পশ্চিমবঙ্গে ওই পালাবদল, 20খানা না 21খানা লোকসভা সিট জেতা সম্ভব ছিল না, আর 2011 সালে পালাবদলও সম্ভব ছিল না। কিন্তু সেই কংগ্রেসকে তো তিনিই পশ্চিমবঙ্গে খতম করার কাজটা করেছেন। 24-এর লোকসভা ভোটে তিনি বলেছেন কংগ্রেসের কি অকাত আছে যে কংগ্রেস 4টে-5টা সিট চাইছে, একটা বেশি দেবো না, 42টায় একটা অফার করেছিলেন। তো এবার যে তিনি যাবেন এটা তো দেওয়াল লিখন স্পষ্ট ছিল। এখন যে প্রশ্নটা সবচেয়ে বড়, যেটা দিল্লিতে এখনো ভাষাভাষী করছে, নানা রকম ভেসে বেড়াচ্ছে যে কংগ্রেস এর কোনো, সত্যি আমি এখনো পর্যন্ত বলছি, আমি এআইসিসি নেতাদের সাথে অনেকের সাথে কথা বলেছি, এইটার কোনো স্পষ্ট এখনো পর্যন্ত কোনো আলোচনার সেভাবে দাঁড়ায়নি। এখনো একটা প্রাথমিক স্তরে আছে, বা এগুলো নিয়ে ভাষা
খুব ক্যাটাগরিক্যালি খুব কিছু হয়নি যে কংগ্রেস তাকে সভাপতি হতে বলেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সভাপতি, সাধারণ সম্পাদক, এগুলো। প্রথম কথা হচ্ছে যে রাহুল গান্ধী 2013 সালে কংগ্রেসের সহসভাপতি হওয়ার পর থেকে এবং জয়পুরে কংগ্রেসের এআইসিসির অধিবেশনে, আমি সেই অধিবেশনে ছিলাম, সেই অধিবেশনে যখন রাহুল গান্ধীকে সহসভাপতি করা হয় পার্টি, তারপর থেকে রাহুল গান্ধীর স্ট্যান্ড ছিল যে পার্টি স্টেট ইউনিটের মতের বিরুদ্ধে গিয়ে কিছু করা হবে না, দিল্লি থেকে কিছু চাপিয়ে দেওয়া হবে না। গত পরশুদিন দিল্লিতে রাহুল গান্ধী এবং অধীর চৌধুরী একটি মিটিং হয়, গত পরশুদিন। বেশ। সেখানে রাহুল গান্ধী জানতে চান অধীর চৌধুরীর কাছে যে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কি। অধীর চৌধুরী ক্যাটাগরিক্যালি বলেন যে পশ্চিমবঙ্গে এই যে তৃণমূলের যে ক্ষয়িষ্ণু দশা, এখানে কংগ্রেসের আবার একটা রিভাইভ করার জায়গা তৈরি হয়েছে। তো সুতরাং কংগ্রেস, স্টেট কংগ্রেস, তাদের ওপিনিয়ন ছাড়া যে কংগ্রেস গত 5 বছর বা গত 15 বছর ধরে পশ্চিমবঙ্গে, 15 বছর তো না, কিছুদিন পার্ট ছিল সরকারে, যে তৃণমূল বিরোধিতা করে গেছে, তাদের মতামত ছাড়া এআইসিসি কোনো সিদ্ধান্ত নেবে না। তাহলে তো তোমার এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকেও কতগুলো সমস্যা রয়েছে এবং এখন আইনি জটিলতাও তৈরি হয়েছে। কিরকম? এটা ঠিক যে যদি কোনো পার্টি তার এক্সিকিউটিভ বডিতে সিদ্ধান্ত নেয় যে আমি অমুক পার্টির সঙ্গে এই পার্টিকে মিশিয়ে দেবো, বা অমুক পার্টিকে আমার পার্টির সঙ্গে মিশিয়ে দেবো, সেটা নিতে পারে। কিন্তু মহারাষ্ট্রের যে একনাথ শিন্ডে পর্ব, এবং সেই পর্বে যখন মামলা মোকদ্দমা সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়, তখন সুপ্রিম কোর্টে ডিওয়াই, তৎকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের যে বেঞ্চের যে রায়, সেই রায়তে বলা হয়েছিল যে গোষ্ঠীর সঙ্গে সর্বাধিক নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে সেই গোষ্ঠীকেই কাছে কিন্তু পার্টির ক্ষমতা এবং প্রতীক চলে যাবে। একনাথ শিন্ডের গোষ্ঠীর কাছে বেশি সংখ্যক সংখ্যাগরিষ্ঠ সাংসদ এবং সংখ্যাগরিষ্ঠ বিধায়ক ছিল, উদ্ধব ঠাকরের কাছে ছিল না। আজকে যেটা হয়েছে পশ্চিমবঙ্গে, 80 জন বিধায়কের মধ্যে সংখ্যাগরিষ্ঠ বিধায়ক তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেই, তারা একটি পৃথক ব্লক তৈরি করেছেন এবং নিজেদের আসল তৃণমূল দাবি করেছেন। তুমি আমায় বলছিলে, আমি দেখিনি, যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন নাকি প্রশ্নের জবাবে যে কোথায় কে দিল্লিতে গিয়ে আলোচনা করছেন, ওটা নিয়ে আমাদের কোনো মাথা বলেছেন দুপুরবেলা, আমরাই আসল তৃণমূল। এখানে যেমন 60 জন, তেমনই দিল্লিতে লোকসভায় 19 জন সাংসদ মিলে স্পিকার ওম বিড়লার কাছে একটি চিঠি দিয়েছেন। তাতে বলেছেন যে আমাদের পৃথক ব্লক হিসেবে স্বীকৃতি দেওয়া হোক এবং কাকলি ঘোষ দস্তিদার হবেন মুখ্য সচেতক, আমরা এনডিএকে সাপোর্ট করব। তো এইবার যদি মামলা সুপ্রিম কোর্টে যায়, তাহলে তৃণমূলের মতো লড়াই করবে এবং তৃণমূলের সাথে যে কংগ্রেসের এখন নিউ ফাউন্ড নতুন করে যে বন্ধু সম্পর্ক গড়ে উঠছে, তাতে ধরে নেওয়া যায় যে অভিষেক মনু সিংভি বা কপিল সিব্বলের মতন কংগ্রেসের দুধে আইনজীবীরা তৃণমূলের জন্য সওয়াল করবেন। তো এইটা এখন সহজ একটা জায়গায় নেই, ফলে তৃণমূল মানে কি বলবো, তৃণমূল মানে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়, মানে আসল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়কে আসল তৃণমূল না বলে যদি এখন সত্যি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে আসল তৃণমূল বলতে হয়, সেটাও একটা দুর্ভাগ্যজনক বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় গত 15 বছরের জমানায় আস্তে আস্তে শেষ দিকে যেরকম ভাবে একটা স্বৈরাচারী সরকারের নেতৃত্বে দিয়েছেন, বা দুর্নীতি পরায়ণ সরকারের নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার যে পৃথক দল গড়ে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছানো, সেটাও একটা লড়াইয়ের অধ্যায়। একটা নতুন দল গড়ে কংগ্রেস ভেঙে নতুন দল গড়ার চেষ্টা অনেকেই করেছিলেন, শরদ পাওয়ার এবং মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া, এবং পরবর্তীকালে ওয়াইএসআর রেড্ডি, ওয়াইএসআর রেড্ডি না, জগনমোহন রেড্ডি, জগনমোহন রেড্ডি, এই 3 জন ছাড়া খুব একটা সফল কেউ হননি। তো সেইখানে তার কাছ থেকে তৃণমূল, তো তাকেই আসল তৃণমূল বলতে হয় এখনো পর্যন্ত। মানে আমি
ওইভাবে বলছি আর কি, রাজনৈতিকভাবে বলছি, ওই খুব একটা অঙ্কের মার কাছে বলছি না। তো এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যদি একটি এক্সিকিউটিভ সিদ্ধান্ত নেন, এবং তিনি তো তার পার্টির বিভিন্ন কমিটি ভেঙে দিয়েছেন, করে নতুন কমিটি তৈরি করেছেন, যে কমিটি তৈরি করেছেন সেই কমিটিতে তার আস্থাভাজন লোকজন আছেন, এটাই বা বলি কি করে। মালা রায় তো চলে গেলেন তো, মালা রায়কে তো মহিলা সভানেত্রী করেছিলেন, কিন্তু মালা রায় গিয়ে ওখানে সায়নীকে রেখেছিলেন যুব সভানেত্রী, তো সায়নীও গিয়ে সই করেছে, ফলে ওই কমিটিও হয়তো আবার ভেঙে দিতে হবে। তো যাই হোক, যে যদি সিদ্ধান্ত নিয়ে জানান যে হ্যাঁ আমরাই আসল তৃণমূল এবং আমরা মার্চ করে দিতে চাই, তাহলে এটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল রি এবং তৃণমূল ক মানে কাকলি ঘোষদস্তিয়া, এরা যৌথভাবে মিলে আদালতে গিয়ে বলবে, নির্বাচন কমিশনে গিয়ে বলবে, এবং তারাই আগে গিয়ে বলবে যে আমরা আসল তৃণমূল, আমাদের তৃণমূল পার্টি অফিসটা দেওয়া হোক, আমাদের তৃণমূল সিম্বল দেওয়া হোক, এবং তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টে যে ফান্ড আছে, অনেকের ধারণা 1000 কোটি, অনেকের ধারণা 1500 কোটি, অনেকের ধারণা 500 কোটি, অনেকের ধারণা 600 কোটি, অনেকের ধারণা 800 কোটি, কেউ জানে না কত কোটি। কারণ হচ্ছে যে তৃণমূল এই যে ইলেকট্রাল বন্ড যখন চালু হয়, তখন বিজেপির পরে সর্বভারতীয় স্তরে যে পার্টিটি সবচেয়ে বেশি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে পেয়েছিল, সেই পার্টিটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। এবং ওই যে লটারি কোম্পানিরই বন্ডে দিয়েছিল 600 কোটি টাকার উপরে। ফলে অনেকের ধারণা 1500 কোটি টাকা আছে, অনেকের ধারণা 1000 কোটি, অনেকের ধারণা 700, অনেকের ধারণা 800 কোটি আছে, বড় মাপেরই আছে। তাহলে এই যে নতুন ব্লক তৈরি হয়েছে, তারা যদি পার্টির অধিকার পায়, তাহলে ফান্ডের অধিকারও তাদের একদম। ফলে যে ফান্ডের উপরে নজরদারি শুধু কালীঘাটেরই ছিল, এই ফান্ডের যে কি হবে ভগবান জানে। যাই হোক, নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে সেই ফান্ডের ব্যবস্থাপনা চলবে বলে আমরা আশা করতে পারি। যাই হোক, তো ঘটনা হচ্ছে যে এটা তো দাবি করবে, তো ফলে এই যে দাবি এবং পাল্টা দাবি, এটা সুপ্রিম কোর্টে একটা দীর্ঘ লড়াইয়ের দিকে যাচ্ছে। এই যে লড়াই যদি যায়, আমি অনেক দূর সম্ভাবনার কথা নিয়ে আলোচনা, আমি তোমার প্রশ্নে আসছি। ধরো এই লড়াইতে গেল এবং সম্ভাবনার জায়গা থেকে আমি ভাবলাম, ধরে নিচ্ছি যে এরাই আসল তৃণমূল হিসেবে এদেরকে আদালত বললো বা কিছু একটা, এরা প্রতীক পেলো, তহবিল পেলো, সব কিছু পেয়ে গেল। আমি রাজনৈতিক জায়গা থেকে যাই, ঘাস ফুলের জোড়া ফুলের প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষদস্তিরা ভোট চাইতে যাচ্ছেন মানুষের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেই। ভোট তো তুমি অনেক দূরে গেলি। আজকে যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমি কংগ্রেসের সঙ্গে মিশে গেলাম, সুপ্রিম কোর্টে যাই মামলা চলুক না কেন, ঠিক আছে, তো উনি তো মিশে গেলেন কংগ্রেসের সাথে, তাহলে পশ্চিমবঙ্গে যেটুকুনি অবশিষ্ট তৃণমূলের ভোট থাকবে কার সঙ্গে থাকবে? কংগ্রেসের সঙ্গে চলে আসবে তো। তাহলে যে সংখ্যালঘু এলাকার বিধায়করা আজকে 60 জনের ব্লকে জয়েন করেছেন, বা এমপিরা আজকে যে 19 জনের ব্লকে জয়েন করেছেন, তারা এলাকায় কি ধরনের আতিথেয়তা পাবেন? একদম। ধরো উলুবেড়িয়া পূর্বে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জিতেছেন, সেখানে একটা সাইজেবল সংখ্যালঘু ভোট আছে, তাহলে উলুবেড়িয়া পূর্বে গিয়ে তৃণমূলের প্রতীক নিয়ে গিয়ে কি ধরনের আতিথেয়তা পাবেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? অনুমান করা যাচ্ছে। তো সুতরাং যদি মিশে যান, তাহলে ভোটটা শিফট হয়ে যাবে। তখন কার কাছে তৃণমূল রইল, কার কাছে না রইল, এসব কোনো ম্যাটার করে যাবে না। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, এটাই তো তোমার যে প্রাসঙ্গিক রাজনীতিতে একদম মানে ছিল। এবং এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে ব্যবহার করে ভোটটা লড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মাইনাস হয়ে গেলে তাদের কোনো অস্তিত্ব নেই, বহু লোকের কোনো অস্তিত্ব নেই। একমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি তার অস্তিত্ব প্রমাণ করে দেখাতে পেরেছেন। এটা আমি অতীতেও বারবার বলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ও জানতেন যে শুভেন্দু অধিকারী ছাড়া পার্টিতে বাকি সব হচ্ছে ল্যাম্প পোস্ট এবং সবাই সূর্যের আলো আলোকিত, কিন্তু তাকে প্রশান্ত কিশোর বোঝানোর চেষ্টা করেন যে শুভেন্দু অধিকারী কোনো নেতাই নন, ফ্যাক্টর হবেন না। এবং এই ভুলটা বুঝে গিয়েই যে তৃণমূলের সবচেয়ে বড় ক্ষতিটা হয়ে গেছে। আমি মূল প্রশ্নে ফিরে আসি প্রসঙ্গে, সেটা হচ্ছে যে তাহলে ভোটটা কোথায় যাবে? কংগ্রেসের দিকেই চলে যাবে কি না? অ্যাবসলিউটলি, হিসেব পাটিগণিত তো তাই বলে। একটা সমস্যার জায়গা শুধু আছে, সেই সমস্যার জায়গাটা খুব বড় সমস্যার জায়গা। আমি তো এখন বললাম এগুলো তাত্ত্বিক আলোচনা, সেটা কি ব্যবহারিক দিক থেকে একটা বড় সমস্যার জায়গা আছে। সেটা দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গত 15 বছর ধরে সিপিএম লড়াই করেছে। সিপিএম এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় 34 বছর লড়াই করেছে।
তা পশ্চিমবঙ্গে যদি বিজেপিকে কোনোদিনও ভোটের মধ্যে মানে ইলেকট্রাল প্রসেসে বা একটা ভোটাভুটিতে যদি চাপে ফেলতে হয়, তাহলে বামেদের এখনো যা অবস্থা, যতই সংখ্যালঘু ভোট তাদের কাছে আসার সম্ভাবনা হোক বা যাই হোক না কেন, আর কংগ্রেসের যা অবস্থা, তাদের একার শক্তি তো হবে না, কখনোই নয়। তাহলে একটা জোটের গল্প তৈরি হচ্ছে। এই জোটের গল্প যদি তৈরি হয়, তাহলে কি মোহাম্মদ সেলিম মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবে? অধীর চৌধুরী বা কি মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে নেবে? এই অ্যাকসেপ্টেন্স, এই জায়গাটা একটা জটিলতা রয়ে গেছে একেবারে। আমি এই প্রশ্নটা দিয়ে, এবং আমার মনে হয় এই যে মার্জার টার্জার যা গল্প চল্প চলছে আজ নয়াদিল্লিতে, এটা হয়তো ওই একটা জায়গাতেই আটকে আছে। কতটা এখানের অ্যাকসেপ্টেন্স কতটা হতে পারে কংগ্রেসের কাছেই হোক বা সিপিএম এর কাছে, তো তার পরে প্রশ্ন হতে পারে। এই জায়গাটাতেই জটিলতার জায়গা। এই জায়গাটাতেই আটকে আছে যে গ্রহণযোগ্যতা। এটা কি বৃহত্তর ধর্মনিরপেক্ষ জোট গঠনের স্বার্থে আমরা একসাথে চললাম, এটা কি কতটা মেনে? দেখো, এটা রাজনীতিতে কোনোটাই অসম্ভব নয়। 2016 সালে যখন বাম কংগ্রেসের জোট হয়েছিল, কেউ ভেবেছিল যে কোনো একদিন বাম আর কংগ্রেসের জোট হবে? রাজ্যে ভাবা যায়নি কখনো যে এটা হতে পারে। আজকে আমি যেভাবে বলছি, অনেকে মনে হবে যে না, আমি সেলফ কন্ট্রাডিক্টরি কথা বলছি। শুনতে সেলফ কন্ট্রাডিক্টরি লাগতে পারে, তার কারণ হচ্ছে সত্যি তো পলিটিক্সে সম্ভাবনাগুলো আমরা কেউ জানি না যে কি ঘটে যাবে। ঘটবে। সুস্মিতা দেব আজকে পার্টি ছেড়ে দিয়ে বিজেপির দিকে চলে যাবে কেউ ভাবতে পেরেছিল 5 দিন আগেও? সুতরাং রাজনীতি সম্ভাবনার খেলা। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মিশে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু জানা নেই আমাদের যে কংগ্রেস পশ্চিমবঙ্গ শাখা, শুভঙ্কর সরকার নয়, আমি বলতে চাইছি যে অধীর চৌধুরী বা মোহাম্মদ সেলিম রাজ, সেটা কিভাবে দেখবেন? সেটা আগামী দিনে কোনো জোট হবে কিনা? আবার যখন সে কথাটা বলছি, তখন ফিরে তাকালে দেখতে পাই যে অতীতে তো হয়েছে। 2016 সালে বাম কংগ্রেস জোট হয়েছে, কিন্তু ভাবতে পারিনি। আব্দুল মান্নান সেই জোটের প্রথম সূত্রধর, এবং সেই খবরটা আমি যে সংবাদপত্রে কাজ করতাম ওই সময় সেই খবরের কাগজে বেরিয়েছিল, আমারই লেখা। এটা আব্দুল মান্নানকে জিজ্ঞাসা করলেই আব্দুল মান্নান বলে দেবেন যে কে লিখেছিল আর কে খবরটা জোগাড় করে ফেলেছিল। জোগাড় করে ফেলেনি, আব্দুল মান্নানই আমায় বলেছিলেন। বঙ্গভবনে সোনিয়া গান্ধীকে একটা চিঠি লিখেছিলেন যে আমার মনে হয় যে 2016 সালের ভোটে পশ্চিমবঙ্গে বাম কংগ্রেসের জোট হওয়া উচিত। সেই চিঠির কপি বঙ্গভবনে তার ঘরে আমি দেখে ফেলেছিলাম, তারপরে উনি আমাকে কপিটা দিয়েছিলেন। দেওয়ার পরে স্বাভাবিকভাবেই সেটা পরের দিনে আনন্দবাজার কাগজে প্রথম পাতায় বেরোয়, এবং সেই শুরু। তার কারণ 16 সালের ওই প্রক্রিয়া, এটা তো চিঠিটা মনে দিয়েছেন 2015 সালের শেষের দিকে, কিন্তু যেটা ঘটনা ঘটে সেটা হচ্ছে 2014 সালে চিটফান্ড কাণ্ডের ব্যাপার নিয়ে আব্দুল মান্নান এবং বিকাশ ভট্টাচার্য একসঙ্গে মুভ করেছিলেন সুপ্রিম কোর্টে, মনে আছে। ঠিক আছে। সেই থেকে একটা সলতে পাকানো শুরু হয়েছিল। সেই সলতে পাকানোর সূত্র ধরে 2016-তে তারা পৌঁছন এবং জোটটা হয়। রাহুল গান্ধীর যে কথাটা বলছিলাম, যে রাহুল গান্ধী স্টেট ইউনিটের সবসময় বক্তব্যকে প্রাধান্য দেওয়া শুরু করেছিলেন। দিল্লিতে বৈঠক ডাকেন রাহুল গান্ধী, এবং সেই বৈঠকে কংগ্রেসের 6 জন সাংসদকে ডাকা হয়, প্রদেশ কংগ্রেসের নেতাদের ডাকা হয়। তখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, একমাত্র মানস ভূঁইয়া জোটে আপত্তি করেছিলেন, ওয়ান অ্যান্ড অনলি। এবং আজকে আমার বলতে বাধা নেই, সেদিনকের বৈঠকের খবর আমাকে হুবহু বলে দিয়েছিলেন মহসাম বেনজির নূর। আচ্ছা, তাতে পরিষ্কার জানতে পারি যে একমাত্র মানস ভূঁইয়া আপত্তি করেন। তখন রাহুল গান্ধী তাকে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আপনি আপত্তি করছেন, তাহলে একলা লড়ে কংগ্রেস ওখানে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতে পারবে তো, বা সিগনিফিকেন্ট নাম্বার সিট জিততে পারবে তো? আপনি লিখে দিচ্ছেন তো, আপনি দায়িত্ব নেবেন তো? মানস ভূঁইয়া তখন বলে না না না, আমি দায়িত্ব নিতে পারবো না, আমি বলছি পিছিয়ে যান। তো এইটা আবার তখন আনন্দবাজার কাগজে পরের দিন বেরোনোর পরে সকাল থেকেই মানস ভূঁইয়া আমাকে ফোন করতে শুরু করেন যে এই খবর আমাকে কে দিয়েছে? আব্দুল মান্নান দিয়েছে। কারণ কংগ্রেসে তখন নিজেদের মধ্যে এমনই ঝগড়া যে মানস ভূঁইয়া ধরেই নিয়েছিলেন যে এই খবর আব্দুল মান্নান ছাড়া কেউ দেবে না। কিন্তু অনেস্টলি আব্দুল মান্নান সেই খবর দেননি। অন্য সোর্স থেকে সেটা ওনার ধারণা ছিল যে ধারণাই ছিল না ওনার যে মৌসাম এই খবর দিতে পারে। আজকে এত বছর পর, 10 বছর অতিক্রান্ত, 10 বছর প্রায় 10 বছর 10 বছর অতিক্রান্ত, তো আজকে আর বলতে আপত্তি নেই যে মৌসাম সেই খবর দিয়েছিলেন যে একদম ভার্বাটিং সেই বৈঠকে প্রণববাবুর ছেলে
অভিজিৎ মুখোপাধ্যায়ও ছিলেন, কিন্তু খবরটা দিয়েছিলেন হুবহু ভার্বাটিং খবরটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কে কি বলেছেন মৌসম বলেছিল। তুমি বললে দেখো যে এটা তো সুতরাং হচ্ছে যে তোমার কথার সূত্র ধরেই যে সম্ভাবনার শিল্প রাজনীতি, ফলে একই সঙ্গে তুমি বলছো যে তুমি নিজেই কন্ট্রাডিক্ট করছো কিনা তা নয়, তুমি সম্ভাবনাগুলো কি কি সম্ভাবনা খোলা তাই। আছে ঠিক সেটাই তুমি বলছো। সম্ভাবনাগুলোই বলছি আমি। হ্যাঁ তুমি সম্ভাবনাগুলো আমি তো তৃণমূল নই বা আমি আর না, কংগ্রেস নই না, বা আমি তো বলতে পারবো না যে কে কি না, সিদ্ধান্ত নেবে, সিদ্ধান্ত তো তাদের। কিন্তু আমরা কি করতে পারি, আমরা ওই জায়গায় নিজেদের বসিয়ে দেখতে পারি যাদের সামনে সম্ভাবনাগুলো কি 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 আছে। সম্ভাবনা। যেমন 5 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে দা ওয়াল যে প্রশ্নটি করেছিল সেটা তো ওই জায়গা থেকেই প্রশ্ন করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এবার কি কি অপশন খোলা থাকতে পারে। তার মধ্যে একটা অপশন আছে মার্জারের অপশন, সেই জন্যই তাকে স্পষ্ট এই প্রশ্নটা করা হয়েছিল, আর কোনো কারণ নেই। এবারে সেই সম্ভাবনার জায়গা ওইটাই যে তৃণমূলের সিম্বল টিম্বল যায় নেওয়া নিয়ে নিই, যদি পার্টি আমি মিশিয়ে দিই, আমি যদি কংগ্রেসে চলে যেতে চাই তাহলে সিম্বল নিয়ে যা করবে করো। এবার মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেলে এই মাইনরিটি ভোট, যে মাইনরিটি ভোট মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এতদিন তৃণমূলকে ভোট দিয়েছে, তারা কি আর ঋতব্রতদের সঙ্গে যাবেন? যেটুকুনি ভোট তৃণমূলের, কিছু তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ভোটও আছে, তার ব্যক্তিগত জনপ্রিয়তার ভোট। আজকের দিনে মনে হতে পারে যে তিনি জনপ্রিয়তা খুইয়ে ফেলেছেন, কারণ একটা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এসছে এবং এটা তৃণমূলের রিজেকশনের ভোট। ডিম খাচ্ছেন তৃণমূলের নেতারা, ডিম ছুটছে, রিজেকশনের ভোট। তারপরেও তো কিছু মানুষ, ধরো 10টা 20টা 1000 5000 1 লাখ 5 লাখ ভোট তো আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে এখনো দেখে তাকে ভোটটা দেন। তাহলে সেই ভোটটা কি আর ঋতব্রতের দিকে যাবে? কোনোভাবেই যাবে না। এবার সেই ভোট, তাহলে এই ব্লকের যে সংখ্যালঘু নেতারা, ধরো সাবিনা ইয়াসমিন, ধরো আকরুজ্জামান, তাদের এলাকায় যখন তারা পৌঁছবেন, সেই সংখ্যালঘুদের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কি থাকবে এটা দেখতে হবে। এটা বড় একটা মানে বড় প্রশ্ন, এটা দেখতে হবে বাংলা রাজনীতি। তুমি বলো যে পশ্চিমবঙ্গে আজকে তোমার যে আকরুজ্জামানের রঘুনাথগঞ্জ, সেটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, কিন্তু আকরুজ্জামান সবচেয়ে বেশি এখন নিরাপত্তা চাইছেন, মুখ্য সচেতক হয়েছেন, নিরাপত্তা চাইছেন। এখনো তো বোধহয় ফিরতে পারেননি নিজের এলাকায়, আমি জানি না এখানেই আছেন কি। মুখ্যমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়েছেন। ফলে এটা দেখতে হবে, এটা আজকের দিনে সরল রৈখিক ভাবে এইটার কোনো এক কথায় জবাব দেওয়া যাবে না। তুমি আরেকটা আমাকে বলো যে এই কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় নিজের অস্তিত্ব রক্ষার জন্য নয় কংগ্রেসের সঙ্গে ধরলাম মিশে যাচ্ছেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সংকট কাটালেন, তিনি বেশি লাভবান হলেন নাকি কংগ্রেস বিপুল পরিমাণ লাভবান হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে? বিপুল না হোক, ওনার আজকে তৃণমূলের যে অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় যদি কংগ্রেসের নাও মিশে, একটা কথা বুঝতে হবে সম্রাট, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে 27% সংখ্যালঘু ভোট, এই ভোটের মধ্যে কিছু ভোট তো মহিলা বোরা অন্নপূর্ণা ভান্ডার পাবেন, তাদের এলাকায় কিছু উন্নয়ন ঘটবে, ফলে কিছু সংখ্যালঘু ভোটও তো বিজেপির দিকে চলেই যাবে। কিন্তু এখনো পর্যন্ত যে সংখ্যালঘু ভোটের ট্রেন্ড, তাহলে হচ্ছে যে তারা বিজেপির দিকে যাবেন না, সেটা শুভেন্দু অধিকারীও জানেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানেন। প্লাস হচ্ছে 10-12% এখনো কংগ্রেসের ভোট, কংগ্রেস সিপিএম এর ভোট রয়ে গেছে। তাহলে ধরো একটু হাইপোথেটিক্যাল আলোচনা করছি, মানে কিছু করার নেই আজকের আলোচনাটা, মানে যদি কেউ মনে করেন যে আষাঢ়ে গল্প করছি মার্জনা করবে, তাহলে আমি ধরে নিই যে সংখ্যালঘু ভোটে ধরো 7-8% 9% চলে যায়, তাহলে তো 20% ভোট থাকে। কংগ্রেস সিপিএম এর কাছে এখনো মিলে, দুটো পার্টি মিলে এখনো 10-11% ভোট আছে। তাহলে এই যে 30% তো এখানে হয়ে গেল, ঠিক তাই না? তাহলে একটা প্রকৃত বিরোধী জায়গাটা তো তাদের স্পেসটা তাদের রয়েই গেল। এবারে দেখো একটা সরকার যখন চলে, তার দিকে যেমন ভোট থাকে তার বিরুদ্ধেও ভোট থাকে, তো ফলে সেই ভোটটা পশ্চিমবঙ্গের সোকল সেকুলার ভোটের যে জায়গাটা, পরিসরটা, সেটা তো এদের কাছেই থাকবে, বেরিয়ে যাবে না এখান থেকে। ফলে এখন সেটাকে শুভেন্দু অধিকারী যেটা 2024 সাল থেকে শুরু করেছিলেন যে হাইপার পোলারাইজেশনের পলিটিক্স, সেইটা দিয়ে ধরে রাখতে পারবেন কিনা, তিনি সংখ্যালঘু এলাকার উন্নয়ন করে সংখ্যালঘু ভোটটাকে আড়াআড়ি ভাগ করে দিতে পারবেন কিনা, বা এমন একটা রামরাজ্য তৈরি করলেন যাতে ডেভেলপমেন্টের ন্যারেটিভে একটা পোলারাইজেশন হয়ে গেল, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে কাজ করছেন তাতে আর বিরোধিতা করার জায়গাটাও থাকছে না, বা বিরোধিতার যে জায়গাটাও, পরিসরটাও খুব ছোট হয়ে যাচ্ছে, যেটা একটা সময় বিজু জনতা দল
নবীন পট্টনায়ক করে ফেলেছিলেন, যে বিরোধিতা করার পরিসরটাও জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, বা মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী করতে পেরেছিলেন। কোন বিরোধিতা আমি তার বিরুদ্ধে আমি ভোটটা দেব? যে একটা ডেভেলপমেন্টের ন্যারেটিভ তৈরি করে ফেলেছেন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, যে গুজরাটে ডেস্টিনেশন গুজরাট। তো আমি বারবার বলি যে পোলারাইজেশনটা শুধুমাত্র ধর্মের জন্য মাধ্যমে হয় না, পোলারাইজেশনে নানা রকম ন্যারেটিভ হয়। ডেভেলপমেন্টের নামেও পোলারাইজেশন হতে পারে। 2014 সালের লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে কংগ্রেস সর্বভারতীয় স্তরে কংগ্রেস বিরোধিতা করাপশনের ইস্যুতে, আর ডেভেলপমেন্টের আর হিন্দুত্বের ইস্যুতে একটা বিজেপির অনুকূলে একটা পোলারাইজেশন হয়েছিল। শুধুমাত্র হিন্দুত্বে হয়নি, তাম ভারতবর্ষ জুড়ে মনে হয়েছিল যে আচ্ছে দিন আনে বালে হ্যাঁ, ভালো দিন আসছে আমাদের সামনে। তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী তার স্টেটে ডেভেলপমেন্ট করে দেখিয়েছেন। ডেস্টিনেশন গুজরাট, সেই প্যাকেজিং কিন্তু বিক্রি হয়েছে, একটা ঝাঁ চকচকে ব্যাপার, মানুষ কিন্তু খেয়ে নিয়েছিল। আমি সেই ভোটে অন্ধ্রপ্রদেশে ভোট কভার করতে গেছিলাম, কারণ অন্ধ্রপ্রদেশে লোকসভার সঙ্গে বিধানসভা ভোট ছিল 2014 সালে। তো কভার করতে গিয়ে আমি দেখেছিলাম যে ওখানে বিজয়ওয়াড়াতে গিয়েও মানুষ ইয়ে করছেন, নরেন্দ্র মোদীর কথা বলছেন। যে স্টেট যেখানে বিজেপি ওই কিছু একটা বেল্ট, হায়দ্রাবাদের উপরে দিয়ে একটা বেল্টে কিছু জায়গাতে ওই বঙ্গারু দত্তাত্রেয় টাইপের কিছু নেতা জিততেন, তাছাড়া অনন্ত কুমার টুমার, তাছাড়া না সেটা তো সরি কর্ণাটক চলে আসলাম। তো ওই যে কিছু বেল্টে বিজেপি ছাড়া কিছু ছিল না, সে বিজয়ওয়াড়াতে গিয়েও মানুষকে যখন জিজ্ঞাসা করছি যে নরেন্দ্র মোদী করছেন। তো ফলে এইরকম যদি একটা ডেভেলপমেন্ট ন্যারেটিভ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তৈরি করতে পারেন, তাহলে বিরোধী স্পেস আবার ন্যারো হয়ে যাবে। এখন কিছু হবে না। কিন্তু সেই ব্যক্তি রেখে একটা নর্মাল পলিটিক্যাল সিনারিওতে কিন্তু বিরোধী স্পেসে এই সোকল্ড এই সংখ্যালঘু ভোট বা ধর্মনিরপেক্ষ ভোট, এটা আবার একটা জায়গায় হবে, কোথাও গিয়ে একটা একজোট হতে পারে। সেটাকে যদি মানে ডিভাইডেড করে না রাখতে পারে, এক জায়গায় যদি আনতে পারে, বিজেপি যদি ওটাকে কৌশলে ডিভাইডেড করে না রাখতে পারে, তাহলে তো একটা চাপের জায়গা থেকেই একটা থাকবে, একটা বিরোধী স্পেস তো থাকবে স্ট্রং। শূন্যতা কিছু থাকে না, রাজনীতিতে শূন্য বলে কিছু থাকবে না, শূন্যস্থান পূর্ণ হবেই যেভাবে হোক না কেন। আমি আর একদম শেষের দিকে আমি তোমার একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এই সম্ভাবনা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের আজ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের হাত ধরে নিলেন, আমি ধরছি, কংগ্রেসে যোগ দিলেন। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে আমরা দেখছি ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ইডি বলো, সিবিআই বলো, সিআইডি বলো, একের পর এক কোথাও রক্ষা কবচ নিতে হাইকোর্টে ছুটছেন, তো আবার এখানে হাজিরা দিতে বলছে। কংগ্রেস নয় রাজনৈতিক শেল্টার দিতে পারলো, কিন্তু কোথাও গিয়ে আইনি জটিলতা, এই যে বিষয়গুলো সিবিআই বলো, ইডি বলো, সেখান থেকে তো কংগ্রেস তাদের রক্ষা করতে পারবে না। পলিটিক্সে তো লড়াই করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্কুল অফ পলিটিক্সটা পলিটিক্স নয়, মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল অফ পলিটিক্সটা তবু পলিটিক্স। কারণ তিনি মানে অতীতে, আমি গত 15 বছরের কথা বলছি না, আগে বিরোধী নেত্রী হিসেবে তিনি তার যে বিরোধী নেত্রী হিসেবে তার যে ভূমিকা, সেটা একটা বই হতে পারে, মানে সেটা বিরোধী রাজনীতির জন্য একটা পাঠ্যপুস্তক হতে পারে, লেসন হতো। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই স্কুল অফ পলিটিক্সেরই তো ছাত্র, কৃতি ছাত্র ফার্স্ট বয়। এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যেভাবে রাজনীতিটা করেছেন, হয়তো করেছেন, তাকে সভা করতে দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছে, তিনি চলে গেছেন, তিনি ডরাননি, তিনি ডায়মন্ড হারবার চলে গেছে সভা করতে, ঠিক আছে, কিন্তু ভয় পাননি, লড়ে গেছেন, পরিশ্রম করেছেন, কি পরিমাণ পরিশ্রম করেছেন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ যাতায়াত। তো ফলে ওই পলিটিক্স, তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায় ওই পলিটিক্সের একটা বই হওয়া উচিত। শুভেন্দুর পলিটিক্সের একটা বই হওয়া যেতে পারে, যে কিভাবে একটা মানুষ 2021 সালে হেরে গিয়ে 5 বছরের মধ্যে ঘুরে দাঁড়াতে পারেন আর কি। হ্যাঁ, তো যে আলোচনা আমরা করলাম, মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় বলুন, রাজ্য রাজনীতি বলুন, একটা বিষয় নিয়ে তোলপাড়, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের হাত ধরছেন কি ধরছেন না, এই বিষয়টা নিয়ে আলোচনাটা কিছুটা হাইপোথেটিক্যাল বটে। এই মুহূর্তে অনেকগুলো সম্ভাবনা রাজনীতিতে খোলা থাকে, কোনোটাই পরিষ্কার নয় বা এখনো পর্যন্ত পুরোটাই ধোঁয়াশা, একটা আলোচনা স্তরে চলছে, হতে পারে সেটাও
বা তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়তো অল্টারনেট আর কোনো পথ নাও থাকতে পারে। কিন্তু এই সমস্ত বিষয়টাই পুরোটা সম্ভাবনার মধ্যে রয়েছে, আগামী 2-3 দিনের মধ্যেই বা আরও কিছু সময়ের মধ্যে হয়তো পরিষ্কার হতে পারে। সে খবর নিয়ে তো আমরা আসবোই আপনাদের সামনে, যেভাবে রোজ আসি। আজ এই পর্যন্তই। সব খবর, প্রথম খবর দেখার জন্য এবং সঠিক খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।